90% মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে যায়, কিন্তু তবুও তারা টাকা পয়সার চিন্তা থেকে পুরোপুরি মুক্তি পায় না। অন্যদিকে বাকি 10% মানুষ কম কাজ করেও বেশি আয় করে, কম ট্যাক্স দেয় এবং আর্থিকভাবে অনেক বেশি নিশ্চিন্তে থাকে। কেন জানেন? এর মূল কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে আমাদের ভুল ধারণা। আমরা বেশিরভাগ মানুষই ভাবি একবার যদি অনেক টাকা উপার্জন করতে পারি তাহলেই আমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাব। কিন্তু আসল সত্যি হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে শুধু অনেক টাকা থাকা নয়। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হলো এমন একটা অবস্থা যেখানে আপনি টাকার জন্য কাজ করতে বাধ্য নন। আপনার টাকা আপনার জন্য কাজ করবে এবং আপনার নিজের জীবনের, আপনার সময়ের ও আপনার সিদ্ধান্তের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। সহজভাবে বললে, মাসের শেষে আপনার হাতে টাকা থাকছে কিনা সেটা নিয়ে চিন্তা করতে হবে না। টাকা পয়সার জন্য আপনাকে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না। আপনি আপনার গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনি নিজে নিতে পারবেন এবং আপনি আপনার নিজের সময় মতো নিজের মতো করে নিজের পছন্দের কাজ করতে পারবেন। এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে পাওয়া যায় এবং কেন বেশিরভাগ মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে ব্যর্থ হয়, সেই বিষয়ে রবার্ট কিওসাকি তার রিচ ড্যাডস ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট বইয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমরা সবাই রবার্ট কিওসাকির লেখা বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের কথা জানি, কিন্তু রিচ ড্যাড পুয়ার ড্যাডের মতো এই বইটাও অসাধারণ একটা বই। এই বইয়ে রবার্ট কিওসাকি টাকা পয়সার ব্যাপারে এমন কিছু বিষয় আলোচনা করেছেন যেগুলো বুঝতে পারলে টাকা পয়সা নিয়ে আপনার চিন্তাভাবনা পাল্টে যাবে এবং টাকা পয়সার ব্যাপারে আপনি নতুনভাবে ভাবতে শিখবেন। যেহেতু এই বুক সামারি ভিডিওতে এই বইয়ের মূল কনসেপ্টগুলো ডিটেলে আলোচনা করেছি, তাই এই ভিডিওটা একটু বড়, কিন্তু আমি শিওর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর এই ভিডিও থেকে এমন কিছু জানতে পারবেন যা টাকা পয়সার ব্যাপারে আপনার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দেবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। দ্য 4 ফাইন্যান্সিয়াল কোয়াড্রেন্টস। রবার্ট কিওসাকির ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট দেখায় মানুষ কিভাবে 4টি ভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে। কোয়াড্রেন্টের প্রতিটা অংশ একটা লেটার দ্বারা চিহ্নিত, ই, এস, বি এবং আই। ই মানে হলো এমপ্লয়ি অর্থাৎ কর্মচারী, এস মানে হলো সেলফ এমপ্লয়েড অর্থাৎ স্বনির্ভর পেশাজীবী, বি মানে হলো বিজনেস ওনার অর্থাৎ ব্যবসায়ী, আর আই মানে হলো ইনভেস্টর অর্থাৎ বিনিয়োগকারী। তবে এগুলো শুধুমাত্র পেশা নয়, বরং টাকার প্রতি সম্পূর্ণ আলাদা আলাদা মানসিকতা, মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ই কোয়াড্রেন্টের মানুষরা অর্থাৎ এমপ্লয়িরা অন্য কারোর জন্য কাজ করে। এরা নিরাপত্তা আর স্থায়িত্বকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, তাই এরা ভালো সুযোগ সুবিধা এবং রেগুলার স্যালারির চাকরি খোঁজে। এদের আয়ের পুরোটাই নির্ভর করে চাকরির উপর এবং সাধারণত এরা সময়কে টাকার সাথে বিনিময় করে। আর সবচেয়ে বেশি মানুষ ই কোয়াড্রেন্টের মধ্যেই পড়ে, কারণ আমাদের সমাজে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় স্কুলে ভর্তি হও, ভালো রেজাল্ট করো এবং একটা নিরাপদ পার্মানেন্ট চাকরি খুঁজে নাও। আর এটাই হলো ধনী হওয়ার এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের একমাত্র উপায়। এস কোয়াড্রেন্ট নির্দেশ করে সেলফ এমপ্লয়েড বা স্বনির্ভর পেশাজীবী মানুষদের। বলা যেতে পারে এরা নিজেই নিজের চাকরির মালিক। ডাক্তার, আইনজীবী, কনসালটেন্ট এবং কোনো ছোটোখাটো ব্যবসা বা দোকানের মালিক মূলত এই ক্যাটাগরিতে পড়ে। এরা স্বাধীনতা এবং নিয়ন্ত্রণকে মূল্য দেয়। এরা নিজের মতো করে কাজ করতে পছন্দ করে। যদিও এরা এমপ্লয়িদের তুলনায় বেশি আয় করতে পারে, তবুও এরাও সময়কে টাকার সাথে বিনিময় করে, কারণ কাজ বন্ধ করলে এদের ইনকামও বন্ধ হয়ে যায়। এস কোয়াড্রেন্টের মানুষদের আরও একটা বৈশিষ্ট্য হলো এরা পারফেকশনিস্ট হয়, অর্থাৎ এরা বিশ্বাস করে এদের কাজ এদের মতো ভালোভাবে অন্য কেউ করতে পারবে না। আর এদের এই বিশ্বাসই এদের ফাইন্যান্সিয়ালি গ্রো করার সম্ভাবনাকে সীমিত করে দেয়। বি কোয়াড্রেন্টে থাকে বিজনেসম্যান। বিজনেসম্যানরা এমন সিস্টেম তৈরি করে যেটার কারণে তারা সরাসরি নিজে কাজ না করেও অর্থ উপার্জন করতে পারে। এস কোয়াড্রেন্টের সেলফ এমপ্লয়েডরা যেখানে নিজস্ব একটা কাজ বা দক্ষতার মালিক, বি কোয়াড্রেন্টের বিজনেসম্যানরা একটা সিস্টেমের মালিক এবং তারা এই সিস্টেম চালানোর জন্য দক্ষ ই কোয়াড্রেন্টের মানুষ নিয়োগ করে। তাই তারা 1 বছর যদি ব্যবসা থেকে দূরে থাকে, ফিরে দেখবে ব্যবসা আগের চেয়ে বেশি লাভজনক হয়েছে। ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা রে ক্রক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস অথবা স্টারবাকসের প্রতিষ্ঠাতা হাওয়ার্ড শুলস বি কোয়াড্রেন্টের এক্সাম্পল, কারণ তারা এমন একটা সিস্টেম তৈরি করেছেন যেটা অটোমেটিক্যালি চলতে পারে। আপনি ম্যাকডোনাল্ডসের যে কোনো আউটলেটে যান, বার্গারের টেস্ট প্রায় একই থাকবে। স্টারবাকসের সব আউটলেটে কফির কোয়ালিটি, ক্যাফে এনভায়রনমেন্ট ও সার্ভিস এক্সপিরিয়েন্স প্রায় একই রকম। আপনি যেখান থেকে অর্ডার করুন না কেন, অ্যামাজনের সার্ভিস কোয়ালিটি আর কাস্টমার এক্সপিরিয়েন্স মোটামুটিভাবে একরকম থাকে। নেক্সট, আই কোয়াড্রেন্ট।
এই কোয়াড্রেন্টে সেই সব মানুষ পড়ে যারা টাকা কাজে লাগিয়ে আরও টাকা উপার্জন করে। এদের টাকা এদের জন্য কাজ করে। এরা বিজনেস, রিয়েল এস্টেট, শেয়ার মার্কেট বা আরও অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্টের মাধ্যমে প্যাসিভ ইনকাম তৈরি করে। আই কোয়াড্রেন্ট সবচেয়ে বেশি স্বাধীনতা দেয়, কারণ আপনার টাকা আপনাকে ছাড়াই এমনকি আপনার ঘুমের সময়ও আপনার জন্য উপার্জন করতে থাকবে। তাই ধনীরা শুধুমাত্র স্যালারি পাওয়ার জন্য আরও বেশি কঠোর পরিশ্রমে নয়, বরং এমন কিছু অর্জনে ফোকাস করে যেটা থেকে নিয়মিত ইনকাম হতে থাকে। পৃথিবীর বেশিরভাগ মানুষ ই এবং এস কোয়াড্রেন্টের পেশার সাথে যুক্ত, যেখানে আয় সময়ের উপর নির্ভরশীল এবং ট্যাক্স অ্যাডভান্টেজও অনেক কম। রবার্ট কিওসাকির মতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য ক্যাশফ্লো কোয়াড্রেন্টের বাম দিক অর্থাৎ ই ও এস কোয়াড্রেন্ট থেকে ডান দিকে অর্থাৎ বি ও আই কোয়াড্রেন্টে যেতে হবে, যেখানে অন্য মানুষের সময় ও অর্থ ব্যবহার করার সুযোগ থাকে এবং বড় ধরনের ট্যাক্স অ্যাডভান্টেজও পাওয়া যায়। তবে ই এবং এস কোয়াড্রেন্ট থেকে বি ও আই কোয়াড্রেন্টে যাওয়া শুধুমাত্র পেশা পরিবর্তনের ব্যাপার নয়, আরও অনেক বিষয়ের পরিবর্তন প্রয়োজন। ই এবং এস কোয়াড্রেন্ট থেকে বি ও আই কোয়াড্রেন্টে কীভাবে যাওয়া সম্ভব সেই ব্যাপারে রবার্ট কিওসাকি কিছু স্টেপস ও প্রিন্সিপালস ফলো করার কথা বলেছেন। তো প্রথম যে বিষয়টার প্রয়োজন সেটা হলো মাইন্ডসেট শিফট ফ্রম এমপ্লয়ি টু বিজনেস ওনার। ক্যাশফ্লো কোয়াড্রেন্টের বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার ব্যাপারটা শুধুমাত্র টেকনিক্যাল নলেজের উপর নির্ভর করে না, এটার জন্য মানসিকতা এবং মূল্যবোধের পরিবর্তন প্রয়োজন। একজন এমপ্লয়ি বা কর্মচারী এবং একজন বিজনেসম্যানের মধ্যে প্রধান পার্থক্য হল সিকিউরিটি আর ফ্রিডমের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি। এমপ্লয়িরা নিরাপত্তাকে সর্বোচ্চ মূল্য দিয়ে থাকে। আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হলে তাদের স্বাভাবিক প্রতিক্রিয়া হয় নিরাপত্তা খোঁজা। তার জন্য তারা একটা স্টেবল চাকরি খুঁজে নেয়, যেটাতে কিছু নিশ্চিত সুযোগ সুবিধা থাকে এবং যেটা থেকে কতটুকু ইনকাম করা যাবে সেটা আগে থেকেই অনুমান করা যায়। অন্যদিকে বিজনেসম্যানরা ফ্রিডম বা স্বাধীনতাকে অনেক বেশি প্রাধান্য দেয়, আর সেটা অর্জনের জন্য তারা যে কোনো ধরনের রিস্ক নিতে প্রস্তুত থাকে। রবার্ট কিওসাকির মতে টাকা পয়সার সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে থাকে, কিন্তু ই ও এস কোয়াড্রেন্ট থেকে বি ও আই কোয়াড্রেন্টে যাওয়ার মানসিকতা তৈরির জন্য টাকার প্রতি আমাদের সমস্ত রকমের আবেগ অতিক্রম করতে হবে। রবার্ট কিওসাকি রিচ ড্যাড বলতেন, টাকা হলো এক ধরনের ড্রাগ যেটা পাওয়ার নেশায় মানুষ একটা চক্রে আটকে যায়। তাই স্বাভাবিকভাবেই যখন একজন এমপ্লয়ি আর্থিক চাপে পড়ে তখন সে বেশি স্যালারির চাকরি খোঁজে, আর সেলফ এমপ্লয়েড মানুষরা আর্থিক চাপে পড়লে আরও বেশি সময় কাজ করে অথবা তাদের ফিস বাড়িয়ে দেয়। কিন্তু এই অবস্থায় বিজনেসম্যানরা অন্যরকমভাবে চিন্তা করে। তারা এমন একটা সিস্টেম তৈরি করে যেটার কারণে তাদের ব্যক্তিগত সময় বাড়ানো ছাড়াই তারা আরও বেশি অর্থ উপার্জন করে। টাকা পয়সার প্রতি মানুষের মানসিকতার পার্থক্য জ্ঞান বা বুদ্ধির নয়, বিষয়টা আবেগের বিষয়। সেই কারণে একজন সাধারণ এমপ্লয়ি থেকে বিজনেসম্যান হওয়ার পথে এগোনোর জন্য টাকার প্রতি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে রবার্ট কিওসাকি তার নিজের জীবনের কথা বলেছেন। যখন তিনি নিরাপদ চাকরি ছেড়ে নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তখন তিনি নিজের উপর সন্দেহ করেছিলেন। তার মনের মধ্যে তুমি কখনো সফল হবে না, তুমি যথেষ্ট বুদ্ধিমান নও, ব্যর্থ হলে কি হবে, এইসব নেগেটিভ চিন্তাগুলোই ঘুরপাক খাচ্ছিল। রবার্ট কিওসাকি মনে করেন এই সিচুয়েশনে এই ধরনের নেগেটিভ চিন্তা থেকে মুক্তির জন্য শুধুমাত্র পজিটিভ চিন্তা করাই যথেষ্ট নয়, বরং বুঝতে হবে এই নেগেটিভ ভাবনাগুলো লজিক্যাল নয়, এগুলো শুধুমাত্র ইমোশনাল রিয়াকশন। তাই রবার্ট কিওসাকি নিজের মধ্যেকার এই ভয়গুলো স্বীকার করলেও সেগুলোর দিকে বেশি মনোযোগ দিয়ে নিজের কাজ থামাননি, আর এভাবেই তিনি ধীরে ধীরে নিজের ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় মানসিক শক্তি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। রবার্ট কিওসাকির মতে ফাইন্যান্সিয়াল মাইন্ডসেট পরিবর্তনের প্র্যাকটিক্যাল স্টেপ শুরু হয় এডুকেশন বা শিক্ষা থেকে, তবে প্রথাগত ক্লাসরুমের এডুকেশন নয়, বরং ফাইন্যান্সিয়াল এডুকেশন। প্রথমে একদম বেসিক যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো অ্যাসেট ও লায়াবিলিটির পার্থক্য। সহজ ভাষায় অ্যাসেট হলো সেই সব জিনিস যেগুলোর থেকে আমাদের পকেটে টাকা আসে, আর লায়াবিলিটি হলো সেই সব জিনিস যেগুলোর কারণে আমাদের পকেট থেকে টাকা বেরিয়ে যায়। যেমন ধরুন আপনি একটা বাড়ি কিনলেন এবং ভাড়া দিলেন, এটা আপনার অ্যাসেট, কারণ এখান থেকে প্রতি মাসে আপনার পকেটে টাকা আসছে। এবার ধরুন আপনি লোনে একটা পার্সোনাল কার কিনলেন, এটার ইএমআই, পেট্রোল খরচ, সার্ভিসিং খরচ, মেনটেন্যান্স খরচ এসবের কারণে আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, তাই এটা লায়াবিলিটি। বেশিরভাগ মানুষ তাদের জীবন কাটিয়ে দেয় লায়াবিলিটিস কিনে, আর এটাকেই তারা ভাবে তারা অ্যাসেট তৈরি করছে। তাই আপনাকে ক্যাশফ্লো কোয়াড্রেন্টের দৃষ্টিতে ভাবার অভ্যাস করতে হবে। আমি কত টাকা উপার্জন করতে পারবো, এটার পরিবর্তে ভাবতে হবে আমি এমন কিভাবে টাকা আয় করতে পারি যেটার জন্য আমাকে সরাসরি সময় দিতে হবে না। তবে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, একজন এমপ্লয়ি থেকে বড় বিজনেসম্যান হয়ে ওঠা এক রাতের বিষয় নয়।
এটা ধীরে ধীরে ঘটে এবং পুরনো চিন্তাভাবনাকে নতুন চিন্তাভাবনায় বদলে ফেলার মধ্য দিয়ে ঘটে। কারণ ব্যবসা চালানোর জন্য টেকনিক্যাল বিষয়গুলো তো শেখা যায়, কিন্তু মানসিকতার পরিবর্তনই হলো স্থায়ী সাফল্যের চাবিকাঠি। তাই রবার্ট কিওসাকি রিচ ড্যাড বলতেন, আমাদের মনই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। নেক্সট, দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বিল্ডিং অ্যাসেটস দ্যাট জেনারেট প্যাসিভ ইনকাম। ওয়েলথ বা সম্পদ মানেই বেশি সময় বা শ্রম দিয়ে শুধুমাত্র টাকা উপার্জন করা নয়, বরং এমন অ্যাসেট তৈরি করা যেটা থেকে নিয়মিত ইনকাম জেনারেট হতে থাকে। আর এই বেসিক নিয়মটাই যারা ফাইন্যান্সিয়ালি ফ্রি এবং যারা স্যালারির দৌড়ে আটকে থাকে তাদের মধ্যে বিরাট পার্থক্য তৈরি করে। ধনী মানুষরা এমন অ্যাসেট তৈরি করতে মনোযোগী হয় যেগুলো তাদের জন্য কাজ করে, আর বাকিরা কেবল টাকার জন্য কাজ করে, যে টাকা খুব দ্রুত শেষও হয়ে যায়। এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা রবার্ট কিওসাকি পেয়েছিলেন রিচ ড্যাডের কাছ থেকে। রিচ ড্যাড মনোপলি গেমের মধ্য দিয়ে বিষয়টা খুব সহজভাবে ব্যাখ্যা করেছিলেন। রিচ ড্যাড রবার্ট কিওসাকিকে বুঝিয়েছিলেন ওয়েলথ ক্রিয়েশনের সূত্র সহজ, 4টি সবুজ বাড়ি, একটা লাল হোটেল। গেমের নিয়ম অনুসারে প্রতিটা বাড়ি থেকে নিয়মিত মাসিক ইনকাম পাওয়া যায়, আর কয়েকটা বাড়ি ট্রেড করে হোটেল বানাতে পারলে ইনকাম অনেক বেড়ে যায়। ঠিক এই সূত্রটাই রবার্ট কিওসাকি ও তার স্ত্রী কিম বাস্তব জীবনে প্রয়োগ করেছিলেন। রিয়েল এস্টেটের মন্দার সময় তারা কম দামে ছোট ছোট রেন্টাল প্রপার্টি অর্থাৎ গেমের নিয়ম অনুসারে সবুজ বাড়ি কিনেছিলেন। পরে বাজার ঘুরে দাঁড়ালে সেই প্রপার্টি বিক্রি করে বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং অর্থাৎ লাল হোটেল কিনেছিলেন, যেটা থেকে তারা রেগুলার ও বেশি আয় করতে শুরু করেছিলেন। তাদের লক্ষ্য ছিল দাম বাড়ার আশায় অপেক্ষা করা নয়, বরং কনসিস্টেন্ট ক্যাশ ফ্লো অর্থাৎ এমন অ্যাসেট গড়ে তোলা যেটা থেকে রেগুলার ইনকাম হতে থাকে। অ্যাসেট তৈরির মাধ্যমে কনসিস্টেন্ট ক্যাশ ফ্লো তৈরির এই পদ্ধতির একটা সুন্দর দিক হলো এটা বিভিন্ন ধরনের অ্যাসেটে কার্যকর। আপনি চাইলে এমন একটা বিজনেস সিস্টেম তৈরি করতে পারেন যেটা আপনার সরাসরি অংশগ্রহণ ছাড়াই চলবে, বা আপনি এমন রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন যেখান থেকে রেগুলার ইনকাম আসতে থাকবে, কিংবা ডিভিডেন্ড পাওয়া যায় এমন শেয়ার কিনতে পারেন। মূল নীতি একটাই, যেসব অ্যাসেট নিয়মিত ক্যাশ ফ্লো দেয় সেগুলোতেই বেশি মনোযোগ দিতে হবে। রবার্ট কিওসাকি যখন এই ক্যাশ ফ্লো বিষয়টা শিখছিলেন তখন তিনি মাউইতে প্রথম রেন্টাল প্রপার্টি কিনেছিলেন। তিনি সেটা পুরোটাই লোনে কিনেছিলেন। পরে এই প্রপার্টি থেকে তিনি মাসে $25 পজিটিভ ক্যাশ ফ্লো পাচ্ছিলেন। যদিও সংখ্যাটা খুব বেশি নয়, কিন্তু বিষয়টা ছিল আনলিমিটেড রিটার্নের মতো, কারণ এক্ষেত্রে তিনি নিজের কোনো অর্থ খরচ করেননি। তাই এটা থেকে রবার্ট কিওসাকি শিখেছিলেন কোন পদ্ধতিতে এমন অ্যাসেট তৈরি করা যায় যেটা নিজেই নিজের খরচ চালায় এবং এক্সট্রা ইনকাম এনে দেয়। তবে কৌশলটা কার্যকরভাবে অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে গুড ডেট বা ভালো ঋণ এবং ব্যাড ডেট বা খারাপ ঋণের মধ্যে পার্থক্য বুঝতে হবে। গুড ডেট বা ভালো ঋণ হলো এমন ঋণ যেটা অন্য কেউ আপনার জন্য পরিশোধ করে, আর ব্যাড ডেট বা খারাপ ঋণ হলো এমন ঋণ যেটা আপনি নিজের পরিশ্রম দিয়ে পরিশোধ করেন। রবার্ট কিওসাকি ব্যাংক থেকে লোন নিয়ে ভাড়া দেওয়ার জন্য রেন্টাল প্রপার্টি কিনেছিলেন, কিন্তু ভাড়াটিয়াদের ভাড়াতেই লোন, ইএমআই, মেনটেন্যান্স খরচ সব কিছু মিটে যেত এবং এক্সট্রা ক্যাশও থাকতো। তাই রবার্ট কিওসাকির রেন্টাল প্রপার্টি কেনার লোনটা ছিল গুড ডেট। অন্যদিকে কনজিউমার ডেট বা ব্যক্তিগত খরচের জন্য লোন, যেমন শপিংয়ের জন্য ক্রেডিট কার্ড লোন, পার্সোনাল কার লোন, ফোন কেনার জন্য লোন, এগুলো সবই ব্যাড ডেট। কারণ এক্ষেত্রে আমাদের পকেটে টাকা আসার পরিবর্তে প্রতি মাসে আমাদের পকেট থেকে টাকা বেরিয়ে যায়। এই প্রসঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো লোন আর খারাপ লোনের পার্থক্যটা বোঝা যেমন জরুরি, তেমনই সত্যিকারের অ্যাসেট চিনতে পারাটাও জরুরি। অনেক মানুষ মনে করে তাদের নিজের বাড়িটা একটা অ্যাসেট, কিন্তু রবার্ট কিওসাকি বলেন যদি প্রতি মাসে সেই বাড়ির হোম লোন, প্রপার্টি ট্যাক্স এবং মেনটেন্যান্সে টাকা খরচ হয় তাহলে সেটা অ্যাসেট নয়, সেটা আসলে লায়াবিলিটি। এবার ধরুন আপনি লোন নিয়ে একটা গাড়ি কিনলেন, তারপর আপনি গাড়িটা উবার বা ওলাতে ভাড়া দিলেন। দেখা গেল আপনি প্রতি মাসে যা ভাড়া পাচ্ছেন তাতে গাড়ির লোন, ইএমআই, পেট্রোল খরচ, সার্ভিসিংয়ের খরচ সব মিটিয়েও আপনার হাতে এক্সট্রা টাকা থাকছে। তাহলে এক্ষেত্রে আপনার গাড়িটা আপনার লায়াবিলিটি নয়, এটা আপনার অ্যাসেট। তাই সহজে সংক্ষেপে বললে সত্যিকারের অ্যাসেট এমন জিনিস যেটা থেকে আপনি কাজ করুন বা না করুন ইনকাম আসতে থাকবে। অন্যভাবে বলতে পারেন আপনার প্যাসিভ ইনকাম, অর্থাৎ যে ইনকাম আপনি সক্রিয়ভাবে কাজ না করেও পান, সেই ইনকামের উৎসই হলো আসল অ্যাসেট। তবে মাথায় রাখার বিষয় হলো প্যাসিভ ইনকাম তৈরি করতে সময় এবং ধৈর্য লাগে। রবার্ট কিওসাকি বলেন প্যাসিভ ইনকাম ও ফাইন্যান্সিয়াল ফ্রিডমের ধারণাটা সহজ, কিন্তু অধিকাংশ মানুষ ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারে না, কারণ তাদের ধৈর্য ধরার ক্ষমতা খুবই কম এবং তারা ভবিষ্যতের ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য অ্যাসেট ইনভেস্টমেন্টের পরিবর্তে ইমিডিয়েট রেজাল্ট চায়।
তাই আসল বিষয়টা হলো অল্প সময়ের জন্য নিজের প্রয়োজনীয় খরচের চেয়ে কম খেয়ে থাকা এবং সেই সময়ে এমন কিছু তৈরি করা যেটা ভবিষ্যতে স্থায়ীভাবে ইনকাম বাড়াবে। রবার্ট কিওসাকির মতে দরিদ্র আর ধনীদের পার্থক্য একটাই, দরিদ্ররা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে নিজের জন্য কাজ করায়। ক্যাশফ্লো কোয়াড্রেন্টের বাঁ দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ডেভেলপিং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স থ্রু এডুকেশন। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বা টাকা পয়সার ব্যাপারে বুদ্ধিমান হওয়া মানে শুধুমাত্র কতগুলো সংখ্যার যোগ বিয়োগ নয়, এটা হলো সব দিক বিচার বিবেচনা করে সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারার ক্ষমতা। আমাদের প্রচলিত এডুকেশন সিস্টেম যেখানে একাডেমিক বিষয়ের উপর গুরুত্ব দেয়, সেখানে ফাইন্যান্সিয়াল এডুকেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে, ক্যাশ ফ্লো বুঝতে, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি চিনতে এবং সঠিকভাবে রিস্ক ম্যানেজ করতে শেখায়। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সই বি এবং আই কোয়াড্রেন্টে সাফল্যের ভিত্তি গড়ে তোলে। এই বইয়ে রবার্ট কিওসাকি তার নিজের ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট হওয়ার জার্নি শেয়ার করেছেন। রবার্ট কিওসাকির ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট হওয়ার যাত্রা শুরু হয়েছিল যখন রিচ ড্যাড তাকে তার কাজের জন্য স্যালারি দিতে অস্বীকার করেছিলেন এবং তার পরিবর্তে তাকে বিজনেস অপরচুনিটি দেখার উপায় শিখিয়েছিলেন। রবার্ট কিওসাকি ইনভেস্টমেন্ট হিসাবে একটা ছোট বাড়ি কিনেছিলেন এবং অনেক বেশি এক্সাইটেড হয়ে তিনি এই বিষয়টা রিচ ড্যাডকে বলতে গেছিলেন। কিন্তু রিচ ড্যাড মাত্র 1 মিনিট বাড়ির কাগজপত্রগুলো দেখার পর কিওসাকিকে প্রশ্ন করলেন, প্রতি মাসে তুমি কত টাকা হারাচ্ছ? কিওসাকি যখন স্বীকার করলেন মাসে $100 লস হচ্ছে, তখন রিচ ড্যাড বুঝিয়েছিলেন কিওসাকি এই ইনভেস্টমেন্টটাকে ফাইন্যান্সিয়ালি নয়, ইমোশনালি দেখছেন। তাই সেটা আসলে কোনো অ্যাসেট নয়, সেটা লায়াবিলিটি, যেটার কারণে তার পকেট থেকে প্রতি মাসে টাকা বেরিয়ে যাচ্ছে। এই ঘটনায় রবার্ট কিওসাকি শিখেছিলেন আমরা বেশিরভাগ মানুষ টাকাকে চোখ দিয়ে নয়, মন দিয়ে দেখি, যে কারণে আমরা আমাদের ফাইন্যান্সিয়াল ডিসিশনের বেশিরভাগটাই আবেগের বশে নিই। তাই কোনো প্রপার্টি কেনার আগে বা কোনো বিজনেস ডিলের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট বোঝা সেটা ফিজিক্যালি দেখার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আর একটা অংশ হলো ফ্যাক্ট এবং ওপিনিয়ন, অর্থাৎ তথ্য আর মতামতের মধ্যে পার্থক্য বোঝা। আমরা বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্টের জন্য বন্ধু, পরিবার বা এমন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের মতামতের উপর নির্ভর করি যাদের নিজেদের যথেষ্ট ফাইন্যান্সিয়াল নলেজ নেই। রিচ ড্যাড রবার্ট কিওসাকিকে শিখিয়েছিলেন যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার সময় প্রচলিত ধারণার পরিবর্তে তথ্য যাচাই করতে হবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে এবং ক্যাশ ফ্লো অ্যানালিসিস করতে হবে। তোমার বাড়ি তোমার সবচেয়ে বড় অ্যাসেট, ডাইভার্সিফিকেশন সবসময় ভালো। আমাদের আশেপাশের মানুষ আমাদের এইসব পরামর্শ দেয়। এইসব পরামর্শ শুনে ডিসিশন নেওয়ার আগে এগুলো যাচাই করা দরকার, কারণ অর্থনৈতিক অস্থিরতার সময় যখন আবেগ শীর্ষে থাকে আর দূরদৃষ্টি ঝাপসা হয়ে আসে, তখন তথ্য আর মতামতের মধ্যে পার্থক্য করার ক্ষমতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রবার্ট কিওসাকি বলেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করতে হয় একটা নতুন ভাষা শেখার মাধ্যমে, টাকার ভাষা। ডাক্তাররা যেমন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সঠিকভাবে বোঝানোর জন্য মেডিকেল টার্মিনোলজি ব্যবহার করেন, তেমনই ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্ট মানুষরা বেসিক ফাইন্যান্সিয়াল টার্ম যেমন ক্যাশ ফ্লো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, লিভারেজ, প্যাসিভ ইনকাম এই শব্দগুলোর অর্থ বোঝে। কিন্তু দুঃখের বিষয় হলো এই ফাইন্যান্সিয়াল কনসেপ্টগুলো প্রচলিত সাধারণ স্কুলে শেখানো হয় না, অথচ বি এবং আই কোয়াড্রেন্টে সফল হওয়ার জন্য এগুলোর অর্থ বোঝা অনেক বেশি জরুরি। তাই আপনি যদি ফাইন্যান্সিয়ালি বুদ্ধিমান হতে চান তাহলে একেবারে শুরুতে বেসিক অ্যাকাউন্টিং শিখুন, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট পড়তেও বুঝতে শিখুন, ট্যাক্স কোড পড়ে বোঝার চেষ্টা করুন যাতে বিজনেসম্যান এবং ইনভেস্টররা ট্যাক্সের ক্ষেত্রে যে সুবিধাগুলো পায় সেগুলো চিনতে পারেন। বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট এবং তাদের রিস্ক রেওয়ার্ড সম্পর্কে নিজেকে শিক্ষিত করুন। তারপর ছোট ছোট ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়ার অভ্যাস করুন এবং সাফল্য ও ব্যর্থতা থেকে শিখুন। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স শুধুমাত্র থিওরি আর নলেজ থেকে নয়, সেই নলেজের অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে গড়ে ওঠে। মনে রাখতে হবে ফাইন্যান্সিয়াল এডুকেশন আজীবন চলতে থাকা একটা প্রক্রিয়া যেটার কোনো গন্তব্য নেই। মার্কেট চেঞ্জ হয়, নিয়মকানুন চেঞ্জ হয় এবং প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ তৈরি হয়। তাই একজন ফাইন্যান্সিয়ালি বুদ্ধিমান মানুষ নিয়মিত শেখেন এবং সময়ের সাথে নিজেকে আপডেটেড রাখেন। রবার্ট কিওসাকি রিচ ড্যাড প্রায়ই বলতেন আমাদের মাইন্ডই আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। আমরা যত বেশি আমাদের মাইন্ডকে ফাইন্যান্সিয়াল নলেজে ভরিয়ে দিতে পারবো, এটা আমাদের জন্য তত বেশি টাকা উপার্জনের সুযোগ তৈরি করবে। নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা হলো টেকিং কন্ট্রোল অফ ইয়োর ক্যাশ ফ্লো। নিজের ক্যাশ ফ্লো নিজের নিয়ন্ত্রণে রাখাটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের মূল ভিত্তি। বেশিরভাগ মানুষ ফাইন্যান্সিয়াল সমস্যায় পড়ে কারণ তাদের ইনকাম কম, এই কারণে নয়, বরং তারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারে না। আর এই বেসিক স্কিল ছাড়া আপনার উপার্জন বেশি হলে সেটা আপনার জন্য সুবিধা হওয়ার পরিবর্তে আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে।
এই বিষয়টা রবার্ট কিওসাকি পুয়ার ড্যাড অর্থাৎ তার নিজের শিক্ষিত কিন্তু আর্থিকভাবে সংকটগ্রস্ত বাবার সাথে ঘটতে দেখেছিলেন। সরকারি কর্মকর্তা হিসেবে ভালো স্যালারি থাকা সত্ত্বেও পুয়ার ড্যাড সবসময় টাকা পয়সার সমস্যায় থাকতেন। প্রতিবার স্যালারি বাড়ার সাথে সাথে খরচ, ট্যাক্স আর ঋণের পরিমাণও বাড়ত। ব্যাংকার এবং অ্যাকাউন্টেন্ট পুয়ার ড্যাডকে পরামর্শ দিতেন প্রমোশন পাওয়ার পর বড় বাড়ি কিনে ট্যাক্স কমানোর সুবিধা পাওয়ার জন্য। কিন্তু পুয়ার ড্যাডের ক্ষেত্রে বিষয়টা ছিল বেশি ইনকাম মানে আরও বেশি ঋণ, যেটা পূরণ করতে প্রয়োজন আরও বেশি ইনকাম, যার ফলে তিনি কেবল টিকে থাকার জন্য কঠোর পরিশ্রম করতেন। অন্যদিকে রিচ ড্যাড সবসময় বলতেন, যদি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের সমস্যা থাকে তাহলে যত বেশি ইনকাম করো না কেন সমস্যার সমাধান হবে না। রবার্ট কিওসাকি রিচ ড্যাডের কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা পেয়েছিলেন সেটা হলো বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেট আর লায়াবিলিটির সম্পর্ক বোঝা। রিচ ড্যাড কিওসাকিকে বলতেন, আমাদের প্রতিটা লায়াবিলিটি অন্য কারোর অ্যাসেট। কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা। এক্সাম্পলের সাথে বিষয়টা বোঝা যাক। যেমন ধরুন, আপনি বাড়ি কিনতে ব্যাংক থেকে হোম লোন নিলেন। আপনার ব্যালেন্স শিটে এটা লায়াবিলিটি, কারণ আপনি লোন পরিশোধ করতে বাধ্য। কিন্তু ব্যাংকের ব্যালেন্স শিটে এই লোন অ্যাসেট, কারণ এটার জন্য ব্যাংক প্রতি মাসে কিস্তি ও ইন্টারেস্ট পাবে, অর্থাৎ এটা ব্যাংকের জন্য ইনকাম তৈরি করছে। আবার আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনার জন্য অ্যাসেট, কারণ ব্যাংক আপনার টাকার বিনিময়ে আপনাকে ইন্টারেস্ট দেয়। কিন্তু ব্যাংকের জন্য এটা লায়াবিলিটি, কারণ ব্যাংকে আপনাকে টাকা দিতে হচ্ছে। তাই কোনো জিনিস বা টাকা কার দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে সেটা অ্যাসেট নাকি লায়াবিলিটি। এই দৃষ্টিভঙ্গির উপরেই ইওএস কোয়াড্রেন্ট এবং বিওআই কোয়াড্রেন্টের মানুষের আর্থিক জীবন নির্ভর করে। ইওএস কোয়াড্রেন্টের মানুষ ইনকাম করে, ট্যাক্স দেয় এবং যা বাকি থাকে সেটা দিয়ে এমন সব লায়াবিলিটিস কেনে যা খরচ বাড়ায়। অন্যদিকে বিওআই কোয়াড্রেন্টের মানুষরা এমন অ্যাসেট তৈরি করে যা তাদের ইনকাম এনে দেয় এবং সেই ইনকাম দিয়ে তারা আরও অ্যাসেট তৈরি করে এবং এইভাবে একটা কনস্ট্যান্ট ক্যাশ ফ্লো তৈরি করে। আপনার ক্যাশ ফ্লো আপনার নিজের কন্ট্রোলে নেয়ার জন্য আপনাকে প্রথমে আপনার পার্সোনাল ফাইন্যান্স স্টেটমেন্ট তৈরি করতে হবে, যেটাতে আপনার বর্তমান অ্যাসেটস, লায়াবিলিটিস, আয় এবং ব্যয় পরিষ্কারভাবে বোঝা যাবে। এটা আপনার একেবারে শুরুর অবস্থান বুঝতে সাহায্য করবে। এরপর প্রথমে নিজেকে পেমেন্ট দিন। আপনার প্রতিটা উপার্জিত টাকার একটা অংশ যে কোনো ধরনের খরচের আগে আলাদা করে রাখুন। এই টাকা সরাসরি আপনার অ্যাসেট কলামে যাবে, ইনভেস্টমেন্টের জন্য। এখান থেকে 1 টাকাও খরচ করা যাবে না। তবে রবার্ট কিওসাকির মতে ইনভেস্টমেন্টের আগে যদি কোনো লোন থাকে তাহলে সেই লোন পরিশোধ করতে হবে, আর সেটার জন্য কিওসাকি স্নোবল এফেক্টের কথা বলেন। ধরুন আপনার একাধিক লোন আছে, যেমন ক্রেডিট কার্ড লোন, পার্সোনাল লোন ও বন্ধুদের কাছে ধার। এখন যদি আপনি সবগুলো লোনে একটু একটু করে টাকা দেন তাহলে এগুলোর কোনোটাই তাড়াতাড়ি পরিশোধ হবে না। তাই এক্ষেত্রে একটা সিস্টেমেটিক পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমে সব লোনের একটা লিস্ট করুন এবং ছোট থেকে বড় অনুযায়ী সাজান। এবার সবগুলো লোনে মিনিমাম টাকা দিন, যেন কোনোটা বাকি না পড়ে। সবচেয়ে ছোট লোনে এক্সট্রা টাকা দিন যতক্ষণ না সেটা পুরোপুরি শোধ হয়। এরপর ছোট লোনটা পরিশোধ হয়ে গেলে সেই টাকার পরিমাণটা পরের লোনে অ্যাড করুন। এভাবে একটার পর একটা লোন পরিশোধ করতে করতে আপনি একটা স্নোবল এফেক্ট তৈরি করবেন, মানে আপনি যত এগোবেন তত আপনার লোন পরিশোধের স্পিড বাড়বে। এরপর যখন আপনি ক্রেডিট কার্ড লোন, পার্সোনাল লোন, কার লোন সব ধরনের লোন পরিশোধ করে ফেলবেন তখন থেমে যাবেন না। যে টাকা দিয়ে আপনি লোন পরিশোধ করছিলেন সেই টাকাটা এবার ইনভেস্টমেন্টের দিকে ঘুরিয়ে দিন। এইভাবে আপনার প্রধান লক্ষ্য হলো এমন একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা যখন আপনার অ্যাসেট থেকে ইনকাম আপনার খরচের চেয়ে বেশি হবে। তখন আপনার কাজ করার প্রয়োজন হবে না, কারণ তখন আপনার অ্যাসেট থেকে পাওয়া প্যাসিভ ইনকাম আপনার জীবন চালানোর জন্য যথেষ্ট। এটাই হলো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের আসল সংজ্ঞা। রবার্ট কিওসাকি বলেন, যদি কেউ সঠিকভাবে তার ক্যাশ ফ্লো ম্যানেজ করে তাহলে 45 বছর বয়সে তার অ্যাসেট লায়াবিলিটিসের চেয়ে অনেক বড় হওয়া উচিত। আর এটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, এটা সম্ভব নিজের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স নিয়মিতভাবে নিজের জীবনে প্রয়োগ করে। তবে অনেকেই ভাবে ক্যাশ ফ্লো কন্ট্রোল করা মানে খরচ কমানো বা খুবই কিপটেমি করে চলা, কিন্তু আসলে বিষয়টা তার উল্টো। কারণ এক্ষেত্রে আপনি আপনার টাকা লাক্সারি প্রোডাক্ট, অত্যাধিক দামি ব্র্যান্ড বা এমন অপ্রয়োজনীয় জিনিসে খরচ থেকে সরিয়ে নিচ্ছেন যা অন্যদের আরও বেশি ধনী করে তুলছে, এবং আপনি আপনার সেই টাকাটা বিজনেস, রিয়েল এস্টেট বা শেয়ার মার্কেট এইসব জায়গায় ইনভেস্ট করছেন যেগুলো আপনাকে ধনী করে তুলবে। তাই রবার্ট কিওসাকি রিচ ড্যাড সবসময় বলতেন, আপনি কত টাকা উপার্জন করছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আপনি কত টাকা ধরে রাখতে পারছেন এবং সেই টাকা কতদিন ধরে আপনার জন্য কাজ করছে সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সহজ ভাষায় বললে, টাকার পিছনে দৌড়ানো বন্ধ করে টাকাকে এমনভাবে ম্যানেজ করতে হবে যাতে টাকা আপনার পিছনে দৌড়ায়। রবার্ট কিওসাকির মতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার জন্য নেক্সট গুরুত্বপূর্ণ বিষয়টা হলো
ক্রিয়েটিং সিস্টেমস দ্যাট ওয়ার্ক উইদাউট ইউ। রবার্ট কিওসাকি সেলফ এমপ্লয়েড আর বিজনেসম্যানের মধ্যেকার প্রধান পার্থক্যটা বুঝতে শিখেছিলেন যখন তার নিজের একটা ছোট ম্যানুফ্যাকচারিং কোম্পানি 1970 দশকের শেষের দিকে সফল হতে শুরু করেছিল। শুরুতে কিওসাকির ব্যবসা দ্রুত সাফল্য পাচ্ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে কঠিন কম্পিটিশনের মুখোমুখি হতে হলো। বিদেশি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো একই প্রোডাক্ট অনেক কম খরচে তৈরি করছিল, তাই প্রতিযোগিতায় টিকে থাকতে রবার্ট কিওসাকিকে বাধ্য হয়ে প্রোডাকশন এশিয়ায় ট্রান্সফার করতে হলো। এই সিদ্ধান্তে সাময়িকভাবে ব্যবসায়ী আর্থিক চাপ কমে গেলেও রবার্ট কিওসাকির ভিতরে একটা পরিবর্তন দেখা দিল। তিনি অনুভব করলেন ব্যবসার প্রতি তার উৎসাহ ও আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার নিয়মিত তত্ত্বাবধান, নেতৃত্ব ও অনুপ্রেরণা ছাড়া ব্যবসাটি ধীরে ধীরে অবনতির দিকে যেতে শুরু করছে। এই অভিজ্ঞতা থেকে কিওসাকি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলেন। একটা সত্যিকারের শক্তিশালী বিজনেস সিস্টেম এমন হতে হবে যেটা প্রতিষ্ঠাতার ব্যক্তিগত উপস্থিতি বা তার আবেগের উপর নির্ভর না করেও টিকে থাকবে এবং গ্রো করতে থাকবে। সহজভাবে বললে, যদি আপনার ব্যবসা শুধুমাত্র আপনার উপর নির্ভর করে তাহলে সেটা আসলে একটা চাকরি, কিন্তু যদি আপনার ব্যবসা আপনাকে ছাড়াও ভালোভাবে চলে তখনই সেটা সত্যিকারের সিস্টেমের বিষয়টা রবার্ট কিওসাকির কাছে আরও পরিষ্কার হয়েছিল যখন রিচ ড্যাড বিভিন্ন বিজনেস মডেলের তুলনা করে তাকে বুঝিয়েছিলেন। ডাক্তারি প্র্যাকটিস বা এই ধরনের কাজ সাধারণত এস কোয়াড্রেন্টের ব্যবসা, কারণ এটা পুরোপুরি ডাক্তারের নিজস্ব দক্ষতা ও উপস্থিতির ওপর নির্ভরশীল। ডাক্তার অসুস্থ হলে বা ছুটিতে গেলে ইনকাম বন্ধ হয়ে যায়, অর্থাৎ এখানে সিস্টেম নয়, মানুষটাই ব্যবসার মূল চালিকা শক্তি। অন্যদিকে ম্যাকডোনাল্ডস বা এই ধরনের বিজনেস হলো বি কোয়াড্রেন্টের এক্সাম্পল। ম্যাকডোনাল্ডস এমন একটা সিস্টেম তৈরি করেছে তাতে মালিক উপস্থিত থাকুক বা না থাকুক একই দক্ষতার সঙ্গে কাজ চলে। ম্যাকডোনাল্ডসের প্রতিটা কর্মচারী জানে ঠিক কিভাবে কাজ করতে হবে, কারণ সব কিছুই সুনির্দিষ্টভাবে নির্ধারিত। ট্রেনিং ম্যানুয়াল, অপারেশনাল প্রসেস, মার্কেটিং স্ট্র্যাটেজি, ফুড কোয়ালিটি কন্ট্রোল রুলস সব কিছুই আগে থেকে সেট আপ করা আছে। তাই রিচ ড্যাড বলতেন, ম্যাকডোনাল্ডসের আসল অ্যাসেট তাদের বার্গার নয়, তাদের সিস্টেম। একজন সেলফ এমপ্লয়েড তার দক্ষতার উপর নির্ভর করে অর্থ উপার্জন করে, কিন্তু একজন বিজনেসম্যান সিস্টেমের উপর নির্ভর করে অর্থ উপার্জন করে, আর সেই সিস্টেমই হলো প্রকৃত সম্পদ। তাই আপনি যদি এমন বিজনেস সিস্টেম তৈরি করতে চান যা আপনার উপস্থিতি ছাড়াই কাজ করবে, তার জন্য সবার আগে আপনার ব্যবসায় আপনি এখন যা কিছু করছেন সেই সব কিছু লিস্ট করতে হবে। তারপর এমন একটা প্রসেস তৈরি করার কথা ভাবুন যেটা স্ট্যান্ডার্ড হবে, অটোমেট করা যাবে এবং যেটার দায়িত্ব অন্যের উপর দেয়া যাবে। এরপর স্পষ্ট ও সহজ রুলস তৈরি করুন যেটা অন্য সবাই যেন নিয়মিতভাবে ফলো করতে পারে। রবার্ট কিওসাকি বলেন, লক্ষ্য রাখতে হবে সিস্টেম যতটা সম্ভব সিম্পল করা, কারণ আপনার সিস্টেম যত সহজ হবে তত সহজে এটা পুনরায় তৈরি করা যাবে এবং স্কেল করা যাবে। রবার্ট কিওসাকি ও কিম যখন তাদের এডুকেশনাল কোম্পানি তৈরি করছিলেন, তারা এমন একটা স্ট্যান্ডার্ড টিচিং মেথড তৈরি করেছিলেন যেন সেটা অন্যরা সহজে ইমপ্লিমেন্ট করতে পারে। এর ফলে তাদের বিজনেস পুরো ওয়ার্ল্ডে 11টা অফিসে এক্সপ্যান্ড করা সম্ভব হয়েছিল, তাও আবার তাদের সরাসরি উপস্থিতি ছাড়াই। তবে যাদের কোনো বিজনেস এক্সপিরিয়েন্স নেই তাদেরও কোনো সমস্যা নেই। ফ্র্যাঞ্চাইজি এবং নেটওয়ার্ক মার্কেটিং অর্গানাইজেশনগুলো এমন রেডিমেড সিস্টেম অফার করে যেটা তাদের এস কোয়াড্রেন্ট থেকে বি কোয়াড্রেন্টে শিফটিং দ্রুত করতে সাহায্য করে, কারণ এই বিজনেস মডেলগুলো প্রমাণিত অপারেশনাল ফ্রেমওয়ার্ক, ট্রেনিং এবং সাপোর্ট সিস্টেম দেয়, যাতে কোনো ব্যক্তি সিস্টেম তৈরি করার জন্য সময় নষ্ট না করে সিস্টেম অ্যাপ্লাই করার ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে পারে। রবার্ট কিওসাকি এমন অনেক সফল বিজনেসম্যানের কথা উল্লেখ করেছেন যারা প্রথমে এই রেডিমেড সিস্টেমগুলোর মাধ্যমে শিখেছেন, তারপর নিজের সিস্টেম তৈরি করেছেন। তাই মূল কথা হলো এটা বুঝতে হবে, আপনি আপনার বিজনেসে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন না, বরং আপনি সম্পূর্ণ একটা বিজনেস সিস্টেম তৈরি করছেন। মনে রাখতে হবে, আপনার উপস্থিতি ছাড়া কাজ করার মতো সিস্টেম তৈরি করতে হলে আপনার চিন্তা ভাবনায় মৌলিক পরিবর্তন আনতে হবে। আমি কিভাবে আমার ব্যবসাকে আরও ভালো করতে পারি এটার পরিবর্তে ভাবতে হবে, আমি কিভাবে এটাকে এমনভাবে ডিজাইন করতে পারি যাতে অন্য কেউ এটা আরও ভালোভাবে করতে পারে। কিন্তু নিজের চিন্তাভাবনায় এই পরিবর্তন না আনতে পারলে এস কোয়াড্রেন্টে অনেক বেশি সাকসেসফুল হলেও বি কোয়াড্রেন্টে সেই সাকসেস লিমিটেড হয়ে যাবে। রিচ ড্যাড রবার্ট কিওসাকিকে শিখিয়েছিলেন, সত্যিকারের বিজনেস লিডারশিপ মানে কেবল সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হওয়া নয়, বরং এমনভাবে সিস্টেম ডিজাইন করা যাতে সেটা অন্যদের মধ্যে থেকে তাদের সেরাটা বের করে আনতে পারে। রবার্ট কিওসাকির মতে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য নেক্সট এবং লাস্ট গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ফাইন্ডিং মেন্টর হু গাইড ইউর জার্নি। রবার্ট কিওসাকির মতে একজন সঠিক মেন্টর ইও এস কোয়াড্রেন্ট থেকে বিও আই কোয়াড্রেন্টে যাওয়ার বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার জার্নিকে ফাস্ট করতে সাহায্য করে।
একজন মেন্টর হলো সেই ব্যক্তি যে আপনি যে পথে যেতে চান সে সেই পথ অলরেডি সফলভাবে পার করে এসেছে, তাই সে আপনাকে রিস্ক এড়িয়ে যেতে এবং এমন সুযোগ চিহ্নিত করতে সাহায্য করতে পারে যেগুলো আপনি হয়তো মিস করে যেতে পারেন। রবার্ট কিওসাকি বলেন, অ্যাডভাইজাররা শুধুমাত্র নিজের মতামত দেন, কিন্তু একজন সত্যিকারের মেন্টর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রাপ্ত নলেজ শেয়ার করেন। রবার্ট কিওসাকির জীবন দুজন ফাদার ফিগারের ভিন্ন দৃষ্টিভঙ্গি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল। পুওর ড্যাড অর্থাৎ কিওসাকির নিজের বাবা, যিনি অত্যন্ত শিক্ষিত ছিলেন কিন্তু আর্থিকভাবে সংকটগ্রস্ত ছিলেন। পুওর ড্যাড ডিগ্রি অর্জন করে একটা নিরাপদ চাকরি বেছে নেওয়ার প্রচলিত পথের প্রতিনিধি ছিলেন। অন্যদিকে রিচ ড্যাড, যিনি বিজনেস এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে ধনী হয়েছিলেন, তিনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য প্রচলিত পথের বাইরে অন্য দৃষ্টিভঙ্গি রাখতেন। এই দুই ধরনের দৃষ্টিভঙ্গি রবার্ট কিওসাকিকে এমন সব সুযোগ খুঁজে পেতে সাহায্য করেছিল যা অধিকাংশ মানুষ সাধারণত দেখতে পায় না। মেরিন কর্পস ছাড়ার পর যখন রবার্ট কিওসাকি কেরিয়ার ডিসিশনের মুখোমুখি হন, তখন তিনি পুওর ড্যাড আর রিচ ড্যাডের দুই দৃষ্টিভঙ্গি থেকে কেরিয়ার অপশনগুলো মূল্যায়ন করেন এবং শেষ পর্যন্ত রিচ ড্যাডের পরামর্শ মতো নিরাপদ কর্পোরেট চাকরি করার পরিবর্তে বিজনেস ও ইনভেস্টমেন্টের পথে চলার সিদ্ধান্ত নেন। একজন মেন্টরের গুরুত্ব বিশেষভাবে বোঝা যায় চ্যালেঞ্জিং সময়ে। যখন রবার্ট কিওসাকি ও কিম তাদের ব্যবসা গড়ে তুলছিলেন, তখন এক পর্যায়ে তারা এতটাই আর্থিক সংকটে পড়েন যে সাময়িক সময়ের জন্য মাথা গোঁজার ঠাঁইটুকু তাদের হারাতে হয়েছিল। এই কঠিন সময়ে কিওসাকি পরামর্শের জন্য রিচ ড্যাডকে ফোন করেছিলেন। রিচ ড্যাড কিওসাকিকে নিরাপদ চাকরি খুঁজে নেওয়ার পরামর্শ দিলেন না, বরং তিনি কিওসাকিকে তার আসল উদ্দেশ্য ও তার প্যাশনের কথা মনে করিয়ে দিলেন। রিচ ড্যাড কিওসাকিকে বলেছিলেন, সবসময় মনে রাখো তুমি কি করতে চেয়েছিলে, তাতে তোমার পথ চলা সহজ হবে। কিন্তু যদি তুমি শুধু নিজের ব্যাপারে চিন্তা করতে শুরু করো, তাহলে তোমার মধ্যেকার ভয় তোমাকে ধ্বংস করে দেবে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন রবার্ট কিওসাকির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এটা তাকে তার লাইফের আসল মিশনের সাথে পুনরায় কানেক্টেড হতে সাহায্য করেছিল, যার ফলে এই কঠিন সময়েও রবার্ট কিওসাকি নতুন উদ্যমে কাজ শুরু করতে পেরেছিলেন। একজন মেন্টর শুধু টেকনিক্যাল জ্ঞান দেন না, বরং যখন আমাদের নেগেটিভ ইমোশন আমাদের এগিয়ে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে, তখন তিনি আমাদের লক্ষ্যের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করেন। একজন মেন্টর ফাইন্যান্সিয়াল ফ্যাক্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের মধ্যে পার্থক্য করতে সাহায্য করেন। যখন রবার্ট কিওসাকি তার প্রথম ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনেছিলেন, রিচ ড্যাড সে প্রপার্টি ডিল অ্যানালিসিস করে শুরুতেই বলে দিয়েছিলেন যেটা প্রতি মাসে লস করবে। যদিও রিয়েল এস্টেট এজেন্ট কিওসাকিকে ভবিষ্যতেটার মূল্যবৃদ্ধি নিয়ে আশ্বাস দিয়েছিল। তাই এখানে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো প্রচলিত ধারণা বা কোনো এজেন্ট বা ডিলারের কথার উপর নির্ভর না করে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। একজন মেন্টর আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে সাহায্য করেন, আমাদের অনুমানগুলো চ্যালেঞ্জ করেন এবং ফাইন্যান্সিয়াল সুযোগগুলো পরিষ্কারভাবে দেখার ক্ষমতা তৈরি করতে সাহায্য করেন। তবে সমস্যাটা হলো সঠিক মেন্টরের থেকে ফেক মেন্টর বেশি। তাই রবার্ট কিওসাকি সঠিক মেন্টর খুঁজে পাওয়ার জন্য সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন। রবার্ট কিওসাকি বলেন, এমন মানুষের কাছ থেকে কখনোই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেওয়া উচিত নয় যারা আপনি যে রেজাল্ট চাইছেন সেই রেজাল্ট তারা নিজেরা কখনো অর্জন করেনি। অনেক সো কল্ড ফাইন্যান্সিয়াল এক্সপার্ট শুধুমাত্র পরামর্শ দিয়ে উপার্জন করেন, কিন্তু তারা যে পরামর্শ দেন সেগুলো তারা নিজের জীবনে প্রয়োগ করেন না। তাই সঠিক মেন্টর খুঁজতে তাদের দিকে নজর দিতে হবে যারা যা বলেন সেটা বাস্তবে প্রয়োগ করেন এবং যারা আপনি যে লেভেলে সাকসেস চান সেই লেভেলে সাকসেস তারা অলরেডি পেয়েছেন। এমন মেন্টর কোথায় খুঁজে পাবেন? কোনো ক্লাব জয়েন করতে পারেন বা কোনো বিজনেস সেমিনারে অংশ নিতে পারেন যেখানে বি এবং আই কোয়াড্রেন্টের সাকসেসফুল মানুষরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। যেসব মানুষ আপনি যে কোয়াড্রেন্টে যেতে চান সেই দৃষ্টিভঙ্গি ও কাজের ধরন অনুসরণ করে, তাদের সাথে সচেতনভাবে সময় কাটালে আপনিও স্বাভাবিকভাবে তাদের চিন্তা করার ধরন এবং কাজ করার পদ্ধতি শিখে নিতে পারবেন। এই ধরনের পরিবেশগত প্রভাব ফর্মাল এডুকেশনের থেকে অনেক বেশি কার্যকর হয়, তাই খুব বিচক্ষণভাবে নিজের মেন্টর খুঁজে নিতে হবে। তো এই পুরো আলোচনা যদি সামারাইজ করি তাহলে যেটা বোঝা যায় সেটা হলো দ্রুত অনেক বেশি টাকা উপার্জন করাটাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম নয়, বরং ফাইন্যান্সিয়াল ফ্রিডম হলো টাকা পয়সার বিষয় নিয়ে পুরোপুরিভাবে চিন্তামুক্ত থাকা এবং নিজের সময় ও নিজের জীবনের উপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ থাকা। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করার প্রক্রিয়াটা হলো টাকা, কাজ এবং মূল্যবোধ সম্পর্কে নিজের চিন্তাভাবনাকে পরিবর্তন করার প্রক্রিয়া। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য প্রয়োজন টাকা পয়সার ব্যাপারে বুদ্ধিমান হয়ে ওঠা, প্যাসিভ ইনকামের সোর্স তৈরি করা, এমন একটা সিস্টেম তৈরি করা যেটা অটোমেটিক্যালি চলবে এবং একজন ভালো মেন্টরের গাইডেন্সে থাকা যিনি ফাইন্যান্সিয়াল গ্রোথকে সঠিক ডিরেকশনে গাইড করবেন।
ফাইন্যান্সিয়াল ফ্রিডম যে কেউ অর্জন করতে পারে যদি সে শেখার, মানিয়ে নেওয়ার আর চ্যালেঞ্জের মধ্যেও ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখে। আপনিও আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নি আজ থেকেই শুরু করতে পারেন। তার জন্য সবার আগে দেখুন আপনার ইনকামের বেশিরভাগটা কোন কোয়াড্রেন্ট থেকে আসছে। তারপর এমন সব অ্যাসেট তৈরি করার দিকে মনোযোগ দিন যেগুলো আপনার জন্য কাজ করবে, যাতে আপনাকে টাকার জন্য কাজ করতে না হয়। তাই আসল লক্ষ্য শুধুমাত্র টাকা নয়, বরং নিজের সময় নিজের নিয়ন্ত্রণে রাখা এবং নিজের জীবন নিজের শর্তে স্বাধীনভাবে জীবনযাপন করা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর যদি অনলি ফিউ মিনিট প্রথমবারের জন্য দেখছেন তাহলে অবশ্যই অনলি ফিউ মিনিটের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অনলি ফিউ মিনিটের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন। আর বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই একজন দক্ষ ফাইন্যান্সিয়াল এক্সপার্টের পরামর্শ নিন। আমি শাকিল, এতক্ষণ ছিলাম আপনার সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।